আমরা অ্যাস্ট্রোব্রত চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার অ্যাস্ট্রোলজি একটা নতুন সেকশন নিয়ে এসেছি, যেটা গতদিন শুরু হয়েছিল। তো এর আগের দিন আমরা গ্রহের শত্রুতা মিত্রতা নিয়ে আলোচনা করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে অন্তর্দশা ফলের রেজাল্ট কিরকম হবে সেটা নিয়ে ব্যাখ্যা করার একটা প্রাথমিক প্রচেষ্টা শুরু করেছিলাম। তো গতদিন আমাদের শত্রুতা মিত্রতা হয়ে গেলেও অন্তর্দশা ফল সম্পর্কে আমরা ততটা আলোকপাত করতে পারিনি। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং ক্লাস, যে শত্রুতা এবং মিত্রতার নিরিখে কিভাবে অন্তর্দশা ফল বলা যায় সেটা নিয়ে আলোচনা করছি। তো যেহেতু গতদিন ক্লাসে হয়ে গিয়েছিল শত্রুতা মিত্রতা, তাও আমরা আজকে একটু মূল ত্রিকোণ রাশি সম্পর্কে বলছি। এর আগের দিনও বলা হয়েছিল, তাও আর একবার রিপিট করছি, যে প্রতিটা গ্রহেরই একটা মূল ত্রিকোণ রাশি আছে, অর্থাৎ সেই গ্রহটা যে ঘরের বেশি ভালো ফল দেয়। তো সূর্য দেবের ক্ষেত্রে মূল ত্রিকোণ রাশি হচ্ছে সিংহ রাশি, চন্দ্রদেবের ক্ষেত্রে বৃষ রাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি, মঙ্গল গ্রহের ক্ষেত্রে মেষ রাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি, বুধ গ্রহের ক্ষেত্রে কন্যা রাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি, বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে ধনু রাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি, শুক্র গ্রহের ক্ষেত্রে তুলা রাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি এবং শনি গ্রহের ক্ষেত্রে কুম্ভ রাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি। এই লিস্টটা আমরা এর আগের দিনও বলেছিলাম। আপনাদের অনুরোধ করব আপনারা এই জিনিসটা একটু আপনাদের খাতায় লিখে নেবেন, তাহলে পরবর্তীতে যেটা বিশ্লেষণ করব সেটা বুঝতে আপনাদের পক্ষে তুলনামূলকভাবে সুবিধা হবে। এবার আমরা এই চারটা একটু মুছে দিচ্ছি মূল ত্রিকোণ রাশি, আশা করি আপনারা লিখে নিয়েছেন। এরপরে এখানে কিছু নাম্বার লেখা আছে, হয়তো আগের দিনের ক্লাস যারা দেখেছেন তারা বুঝতে পারবেন নাম্বারগুলো কি জন্য, যারা দেখেননি তাদেরও অসুবিধা নেই, আজকে পরিষ্কারভাবে সেগুলোকে ব্যাখ্যা করব। 1, 2, 4, 5, 8, 9, 12 এরা মিত্র, 3, 6, 7, 10, 11 এরা শত্রু। আপাতত এটা লিখে রাখুন, আমি এটা একদম এর পরে যে স্টেপটা যাচ্ছি সেখানে বিশ্লেষণ করব। লিখে নেওয়ার পরে এবার আমরা যাচ্ছি সেই বিশ্লেষণে। তো অন্তর্দশা ফল বিশ্লেষণের জন্য প্রথমে আমি একটা চার্ট নিয়ে নিচ্ছি, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো চার্ট। ধরা যাক আজকে যে চার্টটা নিচ্ছি সেটা হচ্ছে সিংহ লগ্নের একটা চার্ট। আপনারা জানেন যে চার্ট কিভাবে প্রিপারেশন হয়, আমি দেখাচ্ছি। ঘরগুলো এঁকে নিলাম। এবার যেহেতু সিংহ লগ্নের ঘর, তাহলে এই 1 নম্বর ঘরে আসবে 5 নম্বর রাশি, অর্থাৎ সিংহ রাশি। ঠিক একইভাবে 2 নম্বরে 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4 এই আমাদের সিংহ লগ্নের যে চার্টটা, সেই চার্টটা কমপ্লিট করলাম। এবার কোনো একজন ব্যক্তির কাছে দেখা গেল যে তার পঞ্চম ঘরে মুন এবং মার্কারি অবস্থিত, মুন এবং মার্কারি অবস্থিত। এবার কোন একটা গ্রহের দশা এসেছে, আমরা জানি প্রথমে দশা লং টাইম হয়, সেই দশার মধ্যে আবার 9টি গ্রহের অন্তর্দশা আসে। তো ধরুন কোন সময় বুধের অন্তর্দশা এসেছে। এবার ওই নাম্বারগুলো আমি আরেকবার লিখে নিচ্ছি, 1, 2, 4, 5, 8, 9, 12 আর এখানে লিখে নিচ্ছি 3, 6, 7, 10, 11 এগুলো শত্রু, এগুলো মিত্র। এবার কিভাবে বিশ্লেষণ করব দেখুন, একদম বিজ্ঞান, পুরোপুরি সায়েন্টিফিক ব্যাপারটা বিশ্লেষণ করছি। প্রথমে দেখব যে যে গ্রহের অন্তর্দশা অর্থাৎ মার্কারি, সে কোন গ্রহের রাশিতে, মানে এই যে 9 নম্বর রাশি তার অধিপতিকে, সেটাকে আগে জেনে নেব। এখন আমাদের ধরা যাক যে বুধ গ্রহের অন্তর্দশা চলছে, তাহলে সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখব যে বুধ গ্রহ যে ঘরটাতে বসে আছে সেই ঘরের অধিপতি কি। এখন দেখতে পাচ্ছি বুধ গ্রহ পঞ্চম ঘরে বসে আছে, কিন্তু পঞ্চম ঘর হলেও এখানে 9 লেখা আছে, মানে ধনু রাশি।
তো ধনু রাশির অধিপতিকে, ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে আমি প্রথমে দেখে নিলাম যে মার্কারি বৃহস্পতির ঘরে বসে আছে। নেক্সট যাব বৃহস্পতির যে মূল ত্রিকোণ রাশি সেটা কোনটা। তো বৃহস্পতির যে মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে ধনু রাশি, অর্থাৎ এটাই বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি। এবার এই যে মূল ত্রিকোণ রাশি সেখান থেকে দেখব, তাহলে বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনু রাশি, ধনু হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি। এবার ধনু থেকে দেখব যে যার অন্তর্দশা অর্থাৎ মার্কারির অন্তর্দশা, সে যে ঘরের অধিপতি সেই ঘরগুলো কত নম্বরে আছে। যেমন মার্কারি মানে বুধ গ্রহের রাশি হচ্ছে 3 যেখানে লেখা আছে অর্থাৎ মিথুন রাশি, এবং 6 যেখানে লেখা আছে সেটা হচ্ছে কন্যা রাশি। তাহলে এখানে 6 কোথায় লেখা আছে দেখতে পাচ্ছি এইখানে, আর 3 কোথায় লেখা আছে দেখতে পাচ্ছি এইখানে। এবার আমরা কি করব, আবার আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনু, যার নাম্বার হচ্ছে 9 এখানে লেখা আছে। এবার সেখান থেকে কাউন্ট করব, কোন কাকে কাউন্ট করব, মার্কারি যে ঘরের অধিপতি, মার্কারি যেখানে 3 লেখা থাকবে আর যেখানে 6 লেখা থাকবে সেখানকার অধিপতি হচ্ছে মার্কারি। তাহলে এখান থেকে কাউন্ট শুরু করি। এটা 1 2 3 4 5 6 7, অর্থাৎ দেখুন 7 নম্বর আসলো। 7 নম্বর এখানে আছে, এই যে এখানে 7 নম্বর আছে, এটা 7 হয়ে গেল। 8 9 10, দেখুন 10 এখানেও আছে। তার মানে মার্কারির যে ঘর সেটা এইখান থেকে 7 নম্বরে এবং 10 নম্বরে আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন 7 নম্বরও হচ্ছে শত্রুর ঘর, 10 নম্বরও হচ্ছে শত্রুর ঘর। তার মানে মার্কারি বৃহস্পতির জন্য চরম শত্রু, মানে অতি শত্রু গ্রহ। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে মার্কারি হচ্ছে অতি শত্রু। অতি শত্রু কার জন্য? বৃহস্পতির জন্য। বৃহস্পতি কিন্তু মার্কারির শত্রু বলছি না, মার্কারি বলছে যে বৃহস্পতি তোমার ঘরের আমি ভালো ফল দিব না, আমি অন্যান্য যে কোনো ঘরের ভালো ফল দিতে পারি কিন্তু তোমার ঘরের ভালো ফল আমি দিতে পারবো না। তাহলে মার্কারি বলবে আমি পঞ্চম হাউসের ভালো ফল দিতে পারবো না। ঠিক আছে, পারবো না। তাহলে পঞ্চম হাউস কি? পঞ্চম হাউস হচ্ছে ইন্টেলেকচুয়ালিটি, মানে আপনার বুদ্ধিমত্তা, মস্তিষ্ক, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ক, সেগুলো কিন্তু যখন মার্কারির দশা আসবে সেগুলো বন্ধ হয়ে যাবে। এবার বন্ধ হবে কেন? বন্ধ হওয়ার কারণ হচ্ছে এই যে আমরা দেখিয়ে দিলাম যে 7 নম্বর এবং 10 নম্বরে থাকার জন্য আপনার সমস্ত কিছুতে প্রবলেম শুরু হয়ে যাবে। তার মানে মার্কারি বলবে যে ভাই আমি এই পঞ্চম ঘরের ভালো ফল আমি দিতে পারছি না, বাদ বাকি যে কোনো ঘরের ফল ভালো ফল দিবে। দেখুন এখানে একটি অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে যে মার্কারি 1 2 3 4 5 6 7, দেখুন সপ্তম দৃষ্টিতে নিজের ঘরের দিকে তাকিয়ে আছে। কোন গ্রহ যদি নিজের ঘরের দিকে তাকিয়ে থাকে তাহলে সে সেই ঘরের ভালো ফল দেয়। তাহলে মার্কারি বলবে যে ভাই আমার নিজের ঘর তো দিকে আমি তাকিয়ে আছি। এটা হচ্ছে একাদশ ঘর, আপনি দেখতে পাচ্ছেন আপনারা 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 নম্বর ঘরের কিন্তু মার্কারির অন্তর্দশাতে খুব ভালো ফল আসবে। অর্থাৎ আপনি প্রচন্ড লাভবান হবেন, বন্ধু বান্ধবের মানে প্রচুর সংস্পর্শ আপনার সাথে বাড়বে, অনেক লাভবান হবেন। কিন্তু এই লাভ হওয়ার জন্যই আপনার মস্তিষ্কের গন্ডগোল শুরু হয়ে যাবে, আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং বন্ধ হয়ে যাবে। তার মানে আপনি পঞ্চম ঘরের কিন্তু খারাপ ফল পাচ্ছেন কিন্তু একাদশ ঘরের ভালো ফল পাচ্ছেন। এই হয়ে গেল অন্তর্দশা ফল কি করে বিচার করব। এবার আমরা এই যে অন্তর্দশা ফল বিচার করছি, আর একটা অন্তর্দশা ফল এই চার্টে আমরা ব্যাখ্যা করে দেখি। দেখা গেল যে সান হয়তো এখানে বসে আছে। এবার আবার একইভাবে ক্যালকুলেশন শুরু করছি। আমরা মুছে দিলাম মার্কারি, এখানে আপাতত মুছে দিচ্ছি। 9 নম্বর লিখে দিলাম, মুন মুছে দিচ্ছি,
এখানে ধরুন মার্কারি আছে, মার্কারি থাক না থাক, আমরা সূর্যের অন্তর্দশা, সূর্য গ্রহের যে অন্তর্দশা সেটা কেমন যাবে আগে দেখি। তো সূর্য বসে আছে ষষ্ঠ ঘরে, এখান থেকে সবসময় ঘর কাউন্ট হয়, 1 2 3 4 5 6, 6 নম্বর ঘরে সূর্য বসে আছে। 6 নম্বর ঘর কিসের ঘর? সেটা হচ্ছে রোগ, ঋণ, শত্রু, এই তিনটা জিনিস বেসিক্যালি, আরো অনেক আছে, চাকরি বাকরি, কম্পিটিশন ইত্যাদির ঘর হচ্ছে এই 6 নম্বর ঘর। এখন সান এই ঘরের কি ফল দেবে দেখি। প্রথমে আবার ঠিক একই রুলে যাচ্ছি, যে সান কোন ঘরে বসে আছে? 10 নম্বর। এই 10 নম্বর মানে আবার বলছি, সান বসে আছে কিন্তু 6 নম্বর ঘরে, কিন্তু 10 নম্বর রাশিতে। এবার 10 নম্বর রাশির অধিপতি হচ্ছে স্যাটার্ন, শনি গ্রহ। এবার শনিকে জিজ্ঞাসা করলো যে ভাই তোমার মূল ত্রিকোণ রাশি কোনটা? তো শনি মূল ত্রিকোণ রাশি হচ্ছে 11 নম্বর রাশি, অর্থাৎ এটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি। তাহলে গোনা শুরু হবে এখান থেকে। এবার কাকে গুনবো? যার অন্তর্দশা অর্থাৎ সান। এবার সানের চিহ্ন বা নাম্বার হচ্ছে 5। তাহলে এবার আমরা দেখব যে এইখান থেকে সান কত নম্বর ঘরে আছে। 1 2 3 4 5 6 7, 7, আবার 7, ভালো না খারাপ? অবশ্যই খারাপ। তার মানে সান বলছে যে ভাই আমি এই 6 নম্বর ঘরের জন্য খুব খারাপ, খুব খারাপ আমি এই 6 নম্বর ঘরের জন্য। তাহলে এবার আমাদের মাথায় আসবে যে তাহলে 6 নম্বর ঘর দুর্বল হয়ে গেছে, অবশ্যই তাহলে হয়তো আমি রোগ ঋণে ভুগে যাব। না, কনসেপ্টটা টোটালি আলাদা। কেন? এই ঘর ভালো না, সান বলবে আমি এই ঘরের ভালো ফল দিব না। এই ঘরে আছে রোগ, তাহলে বললাম আমি রোগের ভালো ফল দিব না। তার মানে কি? তার মানে রোগ হবে না, আপনি রোগ মুক্ত হবেন। আমি বললো ঋণের আমি ভালো ফল দিব না, তার মানে আপনার ঋণ হবে না, ঋণ পরিশোধ হয়ে যাবে। বললো শত্রুতার আমি ভালো ফল দেব না, তার মানে আমি শত্রুতা তৈরি করব না। সুতরাং আমাদের যে কনসেপ্ট, কি কনসেপ্ট, যে কোনো একটি গ্রহ যদি তার শত্রু রাশিতে থাকে তাহলে হয়তো, মানে শত্রুতা যদি থাকে তাহলে হয়তো সেখানকার খারাপ ফল দেবে না। এক্ষেত্রে দেখুন 6 নম্বর হাউসটার জন্য সে বললো যে আমি এই জন্য এই হাউসের জন্য আপাতত আমি ভালো ফল দেব না, তার জন্য তার রোগ, ঋণ, শত্রু থেকে মুক্ত হবে। তার মানে এক্ষেত্রে সে ভালো ফল দিচ্ছে। এই হলো আমাদের গ্রহদের শত্রুতা এবং মিত্রতার নিরিখে অন্তর্দশা ফল। এরকম আরো অনেক ভাবে আমরা বিভিন্ন দশা ফলগুলো নিয়ে বিচার বিবেচনা করব। আজকে এখানেই রাখছি, পরবর্তীকালে হয়তো আবার নতুন কোনো চার্ট নিয়ে আসবো। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, যে ক্লাসগুলো মাঝখান থেকে স্কিপ করে কেউ দেখবেন না। আমরা একটা উদ্দেশ্য নিয়ে ক্লাসগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি, যে জ্যোতিষ যে ব্যাপারটা সেটা যে সম্পূর্ণ বৈজ্ঞানিক, এখানে যে কোনো ভ্রান্ত ধারণা নেই, সেটাই প্রকাশ করা আমাদের উদ্দেশ্য, এবং আরো মানুষকে এটা জানাবেন এই আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ।